নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের কাটলেট। এই রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর খেতেও লাগে কিন্তু বেশ সুন্দর। বাড়িতে কোনো গেস্ট এলে সামনের পাতে এরকম কিন্তু এঁচোড় কাটলেট দেওয়াই যেতে পারে, বা বৃষ্টি বাদলার দিনে এই রকম চায়ের সাথে বিকেলে এঁচোড়ের কাটলেট থাকলে বেশ জমে যাবে। এঁচোড় চিংড়ি বা আলু এঁচোড়ের ডালনা তো অনেকেই খেয়েছেন, কিন্তু একবার বাজারে এঁচোড় থাকতে থাকতে এই রকম এঁচোড় কাটলেট কিন্তু বানিয়ে ফেলতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি কিছু আলুর টুকরো আর এঁচোড়ের এরকম টুকরো নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। এরপরে এগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটি প্রেসার কুকারের মধ্যে আমি এই আলুর টুকরো আর এঁচোড়গুলো একসাথেই দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু কড়াতেও এটা নুন আর হলুদ দিয়ে আপনারা একটুখানি ভাপিয়ে নিতে পারেন। তো এখানে আমি আর কড়ার মধ্যে করলাম না, তো এরকম প্রেসার কুকারের মধ্যেই দেখুন নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব। এইভাবে প্রেসার কুকারের ঢাকা আটকে এটাকে মিডিয়াম আঁচে আমি বসিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 থেকে 3টে এখানে আমি 2টোই হুইসেল দিয়ে নেব। তো তাতেই কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, কুকারটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, মানে হুইসেল যখন নিজের থেকেই বেরিয়ে যাবে, এই অবস্থায় আমি খুলে দেখাচ্ছি খুব ভালোভাবে কিন্তু আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি জল ঝরানোর জন্য এরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে এটাকে ঢেলে দেব। তো দেখুন, এরপরে এটা তো খুবই গরম রয়েছে, একটু হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি এরপর ভালো করে মেখে নিতে হবে। তো তার জন্য একটি থালার মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এরপরে দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নেব, যাতে সেইভাবে কোনো দানা বা গোটা না থাকে। এই কারণে এটা হাত দিয়ে মাখলেই কিন্তু বেশি ভালোভাবে মাখা হবে। তো সময় নিয়ে এঁচোড় আর আলুটাকে খুব ভালোভাবে এরকমভাবে বেশ মেখে নিতে হবে। আর আপনার ম্যাশারের সাহায্যেও কিন্তু এরকমভাবে ম্যাশ করে নিতে পারেন, তাতেও হবে। তো দেখুন, এঁচোড়টাও করলাম আর বাইন্ডিংয়ের জন্য কিন্তু এখানে একটু আলুও ব্যবহার করেছি। তাই এখানে আলু আর এঁচোড়টাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে, এটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে দেখুন, একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল অ্যাড করছি। তো এরপরে একদম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই, মানে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলেই এটা কিন্তু ভাজা হবে। তো এরপরে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা। তো দেখুন, এরকম হাফ চামচ আদা বাটা রসুন বাটা অ্যাড করে এটাও কিছুক্ষণ খানিক ভেজে নিতে হবে, 1-2 মিনিট। জাস্ট এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়ার মতো হালকা করে এগুলো সব কষে নিতে হবে। তো এরপরে অ্যাড করলাম নুন, একটু স্বাদ মতো হলুদ। তো এখানে আমি একেবারে কিন্তু ঝাল একদমই ইউজ করিনি। তো এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা হোক শুকনো লঙ্কা হোক এখানে ব্যবহার করবেন। আর এখানে দিলাম এবারে স্বাদ মতো একটু চিনি দিয়েছি টেস্টের জন্য। এরপরেই আলু আর এঁচোড়টাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তো এর সাথে কিন্তু বেশ ভালো করে এটাকে নাড়াতে হবে বা কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে যে জলভাব যেটুকু আছে সেটুকুও কিন্তু এটার একদম শুকিয়ে নিতে হবে। এই এঁচোড় বা আলুর মধ্যে যদি একটুও জলভাব যেটা থাকে সেটা এরকম কষানোর সময় কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে জলভাবটা একেবারেই চলে যায়। আর এর মধ্যে অ্যাড করলাম কিন্তু গরম মশলা, আর সবশেষে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা কিন্তু অবশ্যই এরকম কাটলেটে আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে কিন্তু শুকনো খোলায় জিরে, ধনে আর পানমৌরি এই 3টে রয়েছে। এই 3টেকে শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করা হয়েছে, ওই মশলাটাই শেষে অ্যাড করলাম। তো দেখুন, একদম কিন্তু কড়াতে লেগে যাচ্ছে না, খুব ভালোভাবে এটা কষা হয়ে গিয়েছে। তখন একটি পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি।
এরপরে এর মধ্যে অ্যাড করছি চিনে বাদাম কুচি বলতে পারেন, একটুখানি হালকা করে এগুলো গুঁড়ো করে নিয়েছি। হালকা দানাও রয়েছে যাতে মুখে পড়লে ভালো লাগে, আর এক্সট্রা যদি কোনো জলভাব থেকেও থাকে সেটাও কিন্তু অ্যাবজর্ব করে নেবে এই বাদামটা। খুব ভালো কাজ দেয়, আর মুখের মধ্যেও কিন্তু এটা পড়লে কাটলেটে বেশ ভালো লাগে। এটা কিন্তু আপনারা আগেও মেশাতে পারতেন যখন মশলাটা কষা হচ্ছিল, তো এটা আমি আগে মেশাতে ভুলে গেছি, সেই কারণে পরে এই বাদাম কুচিটা মিশিয়ে নিলাম। এবারে হাতের মাধ্যমে মোটামুটি একটা একই শেপের বল, এরকম বলের আকারে লেচি করে নেব। যটা কাটলেট হবে সেই সমপরিমাণে এখানে আমি লেচিগুলো করলাম। তো এখানে আমার 5টা এরকম একই সাইজের বলের মতো হয়েছে। তো এই 5টা বল থেকেই দেখুন এইভাবে ঠিক হাতের মধ্যে চ্যাপ্টা আকারে একটু কাটলেটের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে, খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না, এইভাবে কাটলেটের শেপগুলো দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি বা কষানোর সময় লঙ্কা গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন, ঝাল হলে এটা খেতে আরও ভালো লাগবে। তো এখানে আমার একেবারেই ঝাল ব্যবহার করিনি, যেহেতু আমার ছোট ছেলেও এটা খাবে, সেই কারণে আমি একদমই না ঝাল দিয়ে এটা করেছি। তো দেখুন এইভাবে 5টা কাটলেট কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর একটুখানি নুন দিয়েছি, আর এরপরে দিচ্ছি সামান্য একটু জল, যাতে একটা ব্যাটার তৈরি হয়। খুব পাতলাও হবে না, হালকা একটু ঘন টাইপের যেন ব্যাটারটা হয়, যাতে কোটিংটা ভালোভাবে হয়, এই কারণে। তো এখানেও কিন্তু এই ব্যাটারের মধ্যে আপনারা একটু গোলমরিচ অ্যাড করতে পারেন, তাহলে ভালো লাগবে খেতে। তো এরপরে দেখুন নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা কিন্তু ঘরেই তৈরি করেছি পাউরুটিটাকে মিক্সিং জারে দিয়ে। এরপরে দেখুন তৈরি করে রাখা কাটলেটটা নিয়ে এরকম কর্নফ্লাওয়ারের ব্যাটায় একটুখানি দিয়ে নিলাম। এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম কোটিং করে নিচ্ছি। তো এইভাবে একবার কোটিং করলেও কিন্তু হয়, কিন্তু এখানে আমি আরও একবার করে কোটিং করব, যাতে এটা উপরটা বেশ ভালোভাবে ক্রাঞ্চি লাগে খেতে। তো দেখুন আর একবার এখানে কোটিং করে নিচ্ছি। এখানে আমি দুবার ধরে এই রকমভাবে করেছি। তো এটা আপনাদের মনে হলে আপনারা একবারও করতে পারেন। তো দেখুন এইভাবে বেশ মোটা করে বাইরের কোটিংটা হলে বাইরেটা বেশ সুন্দর খেতে লাগে, ক্রাঞ্চিও হয়। তো এইভাবে কিন্তু আমি সমস্ত কাটলেটগুলো একে একে গড়ে নেব। আর এই সময় কিন্তু আমি তেলও বসিয়ে নিয়েছি। তেলটা কিন্তু একদম গরম করে নিতে হবে, তারপরে কিন্তু লো টু মিডিয়াম করে এগুলো ভাজতে হবে। তো দেখুন এইভাবে একে একে এগুলো আমি দুবার করে কোটিং করে নিচ্ছি। তো বুঝতেই পারলেন, এরপরে বাকিগুলো আমি করে নেব। তো এরপরে আমি চলে যাব ভাজার পর্বে। তো দেখুন তেলটা আমার একদম আগে গরম করে নিয়েছিলাম, তারপরে অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম করে নেবেন। একদম হালকা আঁচে এগুলো টাইম নিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে। তো তার না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তেলটা যদি প্রচুর গরম থাকে। তো এরকম মিডিয়াম আঁচ করে ধীরে ধীরে একটুখানি এপিট ওপিট করে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে গেলে এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এই ভাজতে ভাজতে আমার বাকি 4টেও কিন্তু এখানে দেখতেই পেলেন কমপ্লিট হয়ে গেল। আর এটা কিন্তু আমি একদম সাদা তেলের মধ্যে, মানে রিফাইন অয়েলের মধ্যেই কিন্তু ভেজেছি। আর তো দেখুন এইভাবে আমি ধীরে ধীরে এটা ঠিক ব্রাউন কালার এরকম ধরেছে, এই অবস্থায় তেলটা ঝরিয়ে আমি এটাকে তুলে নেব। তো আমার একটা ভাজা হয়ে গেল, এরপরে আর একটাও আমি ভেজে নেব। তো দেখুন এইভাবে একদম মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। এইভাবে একে একে কিন্তু আমি এই কাটলেটগুলো গড়ে নেব। তো খুবই সহজ পদ্ধতিতে হয়ে যায়। তো দেখতেই পারেন যারা এরকমভাবে এখনও বাজারে অনেকই এঁচড় উঠেছে, বাড়িতে কোনো গেস্ট এলে সামনের পাতে আপনারা অবশ্যই এরকম দিতে পারেন, বা একটু এরকম বৃষ্টি বাদলার দিনে সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবে এই এঁচড়ের কাটলেট তৈরি করে নিতে পারেন। এইভাবে কিন্তু আমার দেখুন সুন্দরভাবে 5টা কাটলেট একদম তৈরি হয়ে গেছে। ওপরটা বেশ ক্রাঞ্চি হয়েছে, আর দেখতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। তো খেতে তো অসাধারণ লাগে। সকলেই তো মাছ মাংস অনেকেই পছন্দ করেন না, ঠিক এইভাবে কিন্তু এঁচোড়ের একবার কাটলেট বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। আর দেখুন এইভাবে সস দিয়ে এটাকে আমি সাজিয়ে দিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে
একটা লাইক, শেয়ার আর কমেন্টও করবেন। তো অবশ্যই আপনারা আগে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ পছন্দ করবে। কারণ এঁচোড়ের কিন্তু অনেক রেসিপি বাড়িতে ট্রাই হয়, বিশেষ করে আলু এঁচোড়ের ডালনা বা এঁচোড় চিংড়ি। তো এইভাবে কাটলেট একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।